দাবি পূরণের আশ্বাসে জাহাঙ্গীর গেট ছাড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। শাহবাগে চিকিৎসকদের অবরোধ, যানজটে দুর্ভোগ। মঙ্গলবার জুলাই প্রোক্লামেশনে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। কেউ যেন আর গণতন্ত্র হত্যা করতে না পারে এমন বিচার চায় বিএনপি। ডক্টর ইউনূসের পাশে থাকার প্রত্যয় নেতাদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন বিগত সরকারের সময় চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রবিবার সকালে 8টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর 1টার দিকে 3 বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সাথে কথা বলেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপরেই সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী 5 কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে সকাল 8টা থেকে জাহাঙ্গীর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় দাবি পূরণের লক্ষ্যে নানান স্লোগান দিতে থাকেন তারা। এর আগে এফসিপিএস প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক 25,000 থেকে 30,000 টাকা করা হয়। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়। ওই দিনে শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে বিএসএমএবিউতে প্রতিবাদ সমাবেশ করেন। এরপর ভাতা 50,000 টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে শাহবাগে সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ আছে। দেখা দিয়েছে তীব্র যানজট। এইটা যদি হয় একজন চিকিৎসকের অবস্থা, তাহলে সেটা দেশের জন্য লজ্জাজনক। এবং ডাক্তার যখন রাস্তায় নামতে বাধ্য হয়, তার ড্রাইভার কে নেবে? এই যে দাবি পূরণ হচ্ছে না বারবার, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রথমেই রাস্তায় নেমে যাইনি। আমরা আমাদের পেপার ওয়ার্ক সব কিছু কমপ্লিট করে ফেলার পরেও দেখা গেছে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় থেকে এই মন্ত্রণালয়। একদিন দাবি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে কমপ্লিট হয়ে যাবে, আবার দেখা যাচ্ছে না, দিচ্ছে না, কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। আমরা সময় দিয়ে যাচ্ছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর রচিত হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে রাজধানীতে জুলাই প্রোক্লেমেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তারা বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক জোট বা সংগঠন হবে না, তবে দেশ ও মানুষের কল্যাণে রাজপথে থাকার ঘোষণা তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর? শনিবার থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। বিষয়টি খোলাসা করতেই রবিবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের 3 জন সমন্বয়ক। জানান, আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, যা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এ ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের 5ই আগস্টই হওয়ার উচিত ছিল। এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেড যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কখনো রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না দাবি করে সার্জিস আলম বলেন, দেশ ও মানুষের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক, এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার পরিবর্তিতে দেশের কি হবে তা চিন্তা করেই ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার সকালে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। কারো মনে সন্দেহ থাকার কিছু নাই বলেও জানান তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। যারা এটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ গত ১৬ বছরের গুম খুনের এমন বিচার করতে হবে যেন আরেকটি দল সংখ্যাগরিষ্ঠতার জোরে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে ডক্টর ইউনূসের সাথে জনগণ আছে। সচিবালয়ে আগুন ও জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের সংস্থাগুলোর কাজ কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, সরকারের উচিত যাচাই বাছাই করে লোক নিয়োগ দেয়া, আর দেরি না করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে ভোরবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টাতে রাজধানীতে সবচেয়ে বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেয়ে পৈশাচিক কায়দায় জখমে বেশি আনন্দ পাচ্ছে ছিনতাইকারীরা, দাবি ভুক্তভোগীদের। এসব ঘটনার পেছনে ছিনতাইকারীদের নেপথ্যের ক্ষমতা আর মানসিক বিকৃতিকে দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। ইনামুল হাবিবের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সূর্য ডোবার পরে রাজধানীতে নেমে পড়ে এইসব কিশোর, যাদের বয়স 20-এর মধ্যে। হাতে ধারালো অস্ত্র, উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়া। কয়েকজন ভুক্তভোগী জানান, ছিনিয়ে নেওয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়, পৈশাচিক কায়দায় নির্যাতন চালায় ছিনতাইকারীরা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা শুধু ছিনতাই করবে এরকম না, তাদের কাছে জিনিসটা দেখে মনে হলো যে মানে মজা জিনিসটা, যে ওকে একজনকে পাচ্ছি মানে তাকে শুধু ছিনতাই করব বা আমাদের টার্গেট জাস্টকে নিয়ে কেড়ে নিয়ে চলে যাব এরকম না। তাদের কাছে হচ্ছে যে আচ্ছা একটা কোপ দিচ্ছে আরেকটা দিয়ে দেখি, মানে জাস্ট কোপ দিয়ে, মানে কোনো রিজন নেই। এমনকি ছিনতাইয়ের পর ভুক্তভোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ, এমন অভিযোগও রয়েছে। ওখানকার যে আশেপাশে মানুষেরা ছিল তাদেরকে দেখে মনে হলো যে এই এলাকার এইসব ঘটনার সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে, কয়েকজন জাস্ট দেখছে, ঘাড়গুড়া টাকাচ্ছে, সামনে দিয়ে চলে গেল। এমনকি ছিনতাইকারী চলে যাওয়ার পরও হচ্ছে আমি আর মাথা থেকে রক্ত পড়ছে, হাত থেকে পুরো গেঞ্জি তখন রক্তে ভিজে গেছে। আমি কয়েকজনকে দাঁড় করানো যে আমাকে জাস্ট একটু হেল্প করেন, জাস্ট তারা আমাদেরকে একবার তাকাচ্ছে, তাকে দ্রুত চলে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় বেশ শঙ্কিত নগরবাসী।
আসলে এটা শুধু এখানকার না, এটা রাত 9টা মানে মতিঝিলে কিন্তু খুব কম সময়ই এটা এরকম প্রায়ই ঘটে। ওই দিন সন্ধ্যের দিকেই আমি যতটুকু জানি সোনালী ব্যাংকের এক জিএম তার রিটায়ারমেন্টের দিন সে ব্যাংক শেষ করে সে বাসায় যাচ্ছিল, তার কানের রিংটা পর্যন্ত নিয়ে গেছে। আসলে হঠাৎ করে এটা বেড়ে গেছে, যদিও এর আগেও এরকম ঘটতো, কিন্তু ইদানিং এটা ওই জোনে বা সব জায়গায় এই ছিনতাইটা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের কৌশলকে মানসিক বিকৃতি হিসেবে দেখছেন এই অপরাধ বিশ্লেষক। যে সমস্ত ব্যক্তিরা বা ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, সেই সাথে যাদের বিকৃত মানসিকতা ধারণ করেন যারা, এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ, যারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, তারা অন্যকে কিন্তু নির্যাতন করে, আঘাত করে, কষ্ট দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ বোধ তৈরি হয়। এই বোধের সাথে যেটা যুক্ত হয়েছে, ছিনতাইকে সে কাজের অংশ মনে করছে। এই সব কিছু মিলে এই বাস্তবতা, আবার এই বাস্তবতার সাথে একজন ছিনতাইকারী তার হাতে যখন অস্ত্র থাকে, সে যখন কাউকে আঘাত করছে অথবা কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে আক্রমণ করছে এবং তাকে যে ভয় পাচ্ছে, এটাও তার একটা আনন্দের উৎসে পরিণত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর না হলে সামনের দিনগুলোতে মানুষের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে মন্তব্য সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পাচার, আশঙ্কাজনক হারে রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূতকরণের উদ্যোগ ও অধিকাংশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ আমানতকারীদের উত্তোলন করতে না পারা, মোটা দাগে আলোচনা ছিল 2024 সালে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি কমাতে টাকা না ছাপানোর শক্ত অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা সরকার পতনের সাথে বেক্সিমকো, সামিট, এস আলম গ্রুপ সহ সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব শেষ হয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতে অস্থিরতার অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। চলতি বছরের অর্থনীতির নানান খবর জানাচ্ছেন গোলাম মঈনুল হাসান। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কারণেও 2024 সাল বাংলাদেশের ইতিহাসে আলাদাভাবে লিপিবদ্ধ থাকবে। অর্থনীতিতে এত চ্যালেঞ্জ কখনো আগে আসেনি। ব্যাংকিং খাতে লুটপাটের খবর বেশ বড় করে সামনে আসে। সরকার ঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠীর কথা বাদ দিলেও এস আলম ও বেক্সিমকো গ্রুপের লুটপাটের খবর বারবার আলোচনায়। এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে 6 ব্যাংক থেকে 95,331 কোটি টাকা উঠিয়ে নেয়, যার 79% ইসলামী ব্যাংক থেকে। 50,000 কোটি টাকা খেলাপি রয়েছে বেক্সিমকো গ্রুপের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে থাকে। সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণ 2,84,977 কোটি টাকা। অথচ 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। অর্থ পাচারের নমুনায় সরকারের মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, পুলিশের পাচারে কানাডার সহ বিভিন্ন দেশে বেগমপাড়ার সন্ধান মেলে। 1 ডিসেম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে শেখ হাসিনা তার ছেলে জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী 5 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন, যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে মোট 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েও দুদকের অনুসন্ধান চলছে। শেখ হাসিনার সরকার ঘনিষ্ঠদের লুটপাটে ব্যাংক ফাঁকা হয়ে যায়, তাই বেশিরভাগ ব্যাংকে আমানতকারীরা প্রয়োজনীয় টাকা উঠাতে পারেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে গভর্নর ডক্টর আহসান এস মনসুর টাকা না ছাপানোর বিপক্ষে। তবে পরিস্থিতি সামাল দিতে 28 নভেম্বর আগে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা নিজেই বলেছেন গভর্নর। ব্যাংকগুলোকে বাঁচাতে শেষ পর্যন্ত 22,500 কোটি টাকা ছাপায় সরকার। সরকার ঘনিষ্ঠদের লুটপাটে অধিকাংশ ব্যাংকই প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনা সরকারের পতনের পর পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা ভাবিয়ে তোলে সরকারকে। অভিযোগ আছে, প্রতিবেশী দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার প্রয়াস ছিল। ওই সময় বেশ কয়েকটি পোশাক কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়, ব্যাহত ওই উৎপাদন, কমে যায় রপ্তানি আদেশ। তবে ডলার সংকটের পরেও ডলারের রেট ঊর্ধ্বমুখী লাগাম টানতে অনেকটাই সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে 20 বিলিয়ন ডলার রিজার্ভ ওঠানামার মধ্যে দেশের কান্ট্রি রেটিং কমে গেছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজার বড় প্রত্যাশা তৈরি করে। 6 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ে 197 পয়েন্ট, কিন্তু একই ধারা অব্যাহত থাকেনি, দ্রুত নেগেটিভ ট্রেন্ডে যায় শেয়ার বাজার। ডিএসসিতে এখন
সূচক 5200 ঘরে। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দাবি পূরণের আশ্বাসে জাহাঙ্গীর গেট ছাড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা। শাহবাগে চিকিৎসকদের অবরোধ, যানজটে দুর্ভোগ। মঙ্গলবার জুলাই প্রোক্লেমেশনে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। কেউ যেন আর গণতন্ত্র হত্যা করতে না পারে এমন বিচার চায় বিএনপি। ডক্টর ইউনূসের পাশে থাকার প্রত্যয় নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।